আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। হামে মৃত্যুর ঘটনায় ডক্টর ইউনূস সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন। হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক সিসি হাবিবুল আউয়াল। প্রধানমন্ত্রীর চীন সফর, প্রস্তুতির অংশ হিসেবে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব। ৮ দিনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার, স্বাস্থ্যমন্ত্রী। ৭ মামলায় হাইকোর্টের জামিন চেয়েছেন আওয়ামী লীগের সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। মন্ত্রী প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল। রাতের আধারে রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং। ঢাকা চট্টগ্রাম সহ ১১ অঞ্চলে ঝড় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা। ৪,৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬। শুভেন্দু। ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা। পাকিস্তানের সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বহীনতা, যথাসময়ে ভ্যাকসিন আমদানি না করার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে সোমবার ৮ জুন কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল এই আবেদনটি জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ। তিনি বলেন, মামলার আবেদন জমা হয়েছে, তবে এখনও শুনানি হয়নি। মামলায় অন্য যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবু জাফর। হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আউয়াল। সোমবার ৮ জুন বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ শুনানি হবে। এর আগে ঢাকা মহানগর আদালত তার জামিন নামঞ্জুর করেন। পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি। পরদিন ২৬ জুন তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। এর আগে গত বছরের ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বেইজিং যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র সচিব বুধবার চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুং ইয়ংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ২৩ থেকে ২৬ জুন চীনের প্রধানমন্ত্রীর সফরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ২১ থেকে ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। এমন পরিকল্পনা নিয়ে ঢাকায় প্রস্তুতি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বুধবার বেইজিংয়ে অনুষ্ঠেয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিভিন্ন কর্মসূচি, আলোচ্য সূচি, সম্ভাব্য চুক্তি, সমঝোতা স্মারক সহ নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব ফিলিপাইন হয়ে বেইজিং যাবেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মঙ্গলবার অনুষ্ঠিতব্য এশিয়ান আঞ্চলিক ফোরামের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠক শেষে সেদিনেই তিনি বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। ৮ দিন হাসপাতালের ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে সরকার কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। নির্দিষ্ট সময় শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার ৮ জুন সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে আরও ২ দিন সময় নেওয়া হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি আরও বলেন, এ ঘটনায় সরকার আইনজীবী নিয়োগ করে সঠিকভাবে প্রতিবেদন এবং সিদ্ধান্তের বিষয়ে সুপারিশ করবে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আইনজীবী নিয়োগ করে শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে।
সে ব্যাপারে সরকারের কিছু বলার নেই। তবে এর কারণে তাদের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্ত কোনো পরিবর্তন হবে না। 7 মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন আওয়ামী লীগের সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সোমবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মামলাগুলোর মধ্যে ঢাকায় দায়ের করা 4টি এবং টাঙ্গাইলে দায়ের করা 3টি মামলা রয়েছে। এর আগে সাবেক কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর করেন অধীনস্থ আদালত। গত 14 অক্টোবর রাত 8:45টার দিকে রাজধানীর স্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে সাবেক এই মন্ত্রী কারাগারেই রয়েছেন। মন্ত্রী প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের এপিএস বেতন বাড়িয়েছে সরকার। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদা নিয়োগকৃতদের এপিএসটাও এই বাড়তি বেতন পাবেন। এপিএসদের নতুন বেতন স্কেল নির্ধারণ করে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ। চিঠিতে জানানো হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে মন্ত্রী প্রতিমন্ত্রীদের সমমর্যাদা সহ এপিএস এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের অভিপ্রায়ে নিযুক্ত তাদের একান্ত সচিবদের পিএস বেতন কাঠামোর নবম গ্রেডের 8ম ধাপে অর্থাৎ 32,540 টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী প্রতিমন্ত্রীদের এপিএসরা এতদিন বেতন কাঠামোর নবম গ্রেডের শুরুর ধাপে অর্থাৎ 22,000 টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। অনেক সময় কোনো এপিএসদের বেতন নবম গ্রেডে বেশ কয়েকটি ইনক্রিমেন্ট যোগ করে নির্ধারণ করা হতো। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টাদের এপিএসদের নিয়োগ বেতন কাঠামোর নবম গ্রেডের শুরু ধাপে অর্থাৎ 22,000 টাকা নির্ধারণ করা হলেও পরবর্তীতে তাদের বেতন নবম গ্রেডের সর্বোচ্চ ধাপে অর্থাৎ 53,060 টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল। রাতের অন্ধকারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি, শহীদ জিয়াউর রহমান হলসহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে পোস্টার লাগিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার দিয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। রোববার 7 জুন রাতে বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ড, বিজ্ঞান চত্বর ও ফার্স্ট সায়েন্স বিল্ডিংয়ের দেয়ালে এসব পোস্টার দেখা যায়। পোস্টারগুলোতে আওয়ামী লীগের ওপর অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করো। এদিকে পোস্টারিংয়ের ছবি ফেসবুকে শেয়ার করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব লিখেন, ধন্যবাদ জিয়া হল ছাত্রলীগ। জিয়া হল দিয়ে শেষ, আবার জিয়া হল দিয়েই শুরু হলো। মতিহার সবুজ চত্বরে আবারও ছাত্রলীগ স্বমহিমায় ফিরবে। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের 11টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার 8 জুন দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রোববার বলেছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে স্থাপিত হোল্ডিং সেন্টারগুলো থেকে প্রায় 4,800 জন তথাকথিত অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও 836 জন বর্তমানে প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন। শুভেন্দু অধিকারী এই সংখ্যা জানালেও কবে, কখন এবং কোন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। একই সঙ্গে এসব অবৈধ অভিবাসীর পরিচয় কিভাবে নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে এখনও ভারত সরকার বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, অবৈধ অনুপ্রবেশ মোকাবেলা এবং ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করা তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, সীমান্তের যে 556 কিলোমিটার অংশে এখনও বেড়া নির্মাণ করা বাকি রয়েছে, তার মধ্যে প্রায় 100 কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাছে জমি হস্তান্তর করেছে।
ফিলিপাইনে 7.8 মাত্রার ভূমিকম্পে নিহত 3, এশিয়ার বিভিন্ন দেশে সুনামির সতর্কতা। সোমবার 8 জনের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত 3 জন নিহত এবং আরও 5 জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ভূমিকম্পের তীব্রতার কারণে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান সহ এই অঞ্চলের কয়েকটি দেশ ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করেছে। এসব দেশের উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে সোমবার 8 জুন স্থানীয় সময় সকাল 7:40 মিন্দানা ও দ্বীপে 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামির সতর্কতা কেন্দ্র জানিয়েছে ফিলিপাইন উপকূলে প্রায় 10 ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও 3 ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা যায় একটি 3তলা ভবনের ধ্বংসাবশেষ এবং ধূলিকণার মেঘে একটি রেস্তোরাঁ ভেঙে পড়েছে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে। পাকিস্তানের খাইবার পাখতুনখোলা প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর টানা 72 ঘণ্টার গোয়েন্দা ভিত্তিক অভিযানে ভারতীয় মদতপুষ্ট 27 জন সন্ত্রাসী নিহত হয়েছে। রবিবার 7 জুন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইংস আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এই তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, জেলায় ধারাবাহিক গোয়েন্দা ভিত্তিক অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী এই এলাকার সন্ত্রাসীদের একাধিক আস্তানা অভিযান চালায়। বিবৃতিতে বলা হয়, গত 72 ঘণ্টায় তীব্র গোলাগুলির পর ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজের 27 সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।